সে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা কনসেপ্টের ক্লাস। তো আজকে আমরা অন্য একটা কনসেপ্টের ক্লাস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম, যেটা হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম। ঠিক আছে ভাই, তো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম, সুতরাং তো এটাকে বাংলায় বিভিন্ন নামে জানা যায়। শিক্ষণ উপকরণ, শিক্ষণ সামগ্রী, শিক্ষণ দস্তাবেজ, এই ধরনের বিভিন্ন নাম রয়েছে টিএলএমের। শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজনীয়। ঠিক আছে ভাই, শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজন। প্রত্যেকটা লাইন আমরা দেখব, এক একটি লাইন অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব, তখন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কে বলেছে দেখুন, শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজনীয়। হোয়াট ইজ মূর্তন? কথা হচ্ছে মূর্তন কি, অর্থাৎ মূর্ত বস্তুকে মূর্তন বলা হয়। মূর্ত বস্তু মানে কি স্যার? মানে যে বস্তু দেখা যায়, যে বস্তু আমার চোখের সামনে আছে, যেমন একটা কলম, একটা খাতা, একটা বল, এই জিনিসগুলো আপনার হাতের সামনে আছে। আপনি জিনিসগুলোকে ধরতে পারছেন, ছুঁইতে পারছেন, টাচ করতে পারছেন, স্পর্শ করতে পারছেন, একই কথা। এইসব করতে পারছেন তো, দ্যাট ইজ কল দিস বস্তু ইজ নোন অ্যাজ মূর্তন বস্তু। এবং শিশুদেরকে যদি আমরা ভালো করে শেখাতে চাই, তখন তার সামনে মূর্তন বস্তুগুলো যদি আমরা তুলে ধরি, যে এই জিনিসগুলো হচ্ছে মূর্তন বস্তু। এটা হচ্ছে কলম, এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে মোবাইল। মোবাইল এছাড়া চেনাতে লাগে না, তারা হাইব্রিড বাচ্চা মোবাইল চিনে, ঠিক আছে, তবু একটা ধারণা। তো সেই মূর্তন তারা কি মূর্ত বস্তু, শিক্ষণের জন্য মূর্তন বস্তুটা আমাদের প্রয়োজন হচ্ছে। যদি মূর্ত বস্তুর সাহায্যে যদি বোঝাই, তাহলে বাচ্চারা খুব ভালো করে বুঝবে কথাগুলি। এবং সে উদ্দেশ্যে যে সকল বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে থাকি, সেগুলোকে শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষামূলক উপকরণ, আবার কেউ কেউ বলে থাকেন টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিএলএম। কী বলেছে, শিক্ষণের জন্য সেই মূর্ত বস্তুর প্রয়োজন। আর সেই মূর্ত বস্তু বা মূর্ত সামগ্রী বা কৌশল যে শেখাবার উদ্দেশ্যে আমরা যে ব্যবহার করে থাকি, এই বস্তুটাকেই কি বলা হয়? শিক্ষামূলক প্রদীপন বলা হয়। আবার কেউ কেউ শিক্ষামূলক উপকরণ বলেন, আবার কেউ কেউ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বলেন। শিক্ষামূলক প্রদীপন বা উপকরণ ব্যবহারের গুরুত্ব। এই যে আমরা টিএলএম যে ব্যবহার করি, টিএলএম কী জিনিস তো বুঝলাম। এবার কথা হচ্ছে টিএলএম যে ব্যবহার করি, স্যার কেন ব্যবহার করি? টিএলএম ছাড়া তো আমরা যখন পড়েছিলাম, তখন তো টিএলএম ছাড়া আমরা তো পড়ে গেছি, আমরা তখন চাকরি করছি, তখন তো ছিল না। এখন কেন নতুন করে টিএলএম হলো? আরে ভাই, গুরুত্ব আছে, তাই তো দিয়েছে। দেখুন কি গুরুত্ব: অনুরাগ ও মনোযোগের কেন্দ্রীকরণ। যে কোনো জিনিসে আমরা যদি মনোযোগ সহকারে যদি কোনো কাজ করি, তাহলে সেই কাজটা সাকসেস হবে। আর যদি আমরা উইদাউট মনোযোগে কাজ করি, তাহলে কাজটা আমাদের সাকসেস হবে না। আর যে জিনিসটা আমি দেখব, আমার চোখের সামনে রয়েছে, ওই জিনিসের প্রতি আমার আকর্ষণ থাকবে, ঠিক আছে, মনোযোগ থাকবে। আর যে জিনিসটা আমি চোখে দেখতে পাচ্ছি না, তার প্রতি আমার মনোযোগ বা আকর্ষণ তেমন থাকবে না, সেটা আপনারা বুঝতে পারছেন। সুতরাং টিএলএম যদি আমার চোখের সামনে থাকে, সেই জিনিসটা দেখতে আমার ভালো লাগবে, জিনিসটা কি সেটার সম্বন্ধে জানতে আমার ভালো লাগবে। তো আলটিমেটলি জানার ইচ্ছে জিজ্ঞাসা, আমি জিজ্ঞাসা করবো এটা কি, বা এটার দ্বারা যখন আমাকে কেউ বুঝাবে, আমি এটা শিখে যাব। দ্যাট ইজ কল অনুরাগ এবং মনোযোগের কেন্দ্রীকরণ। বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপন করে। কিছু কিছু জিনিস আছে যেগুলা বিমূর্ত, যেমন সৌরজগৎ, সোলার সিস্টেম। আমরা সবাই জানি সৌরজগৎ আছে, কিন্তু কেউ কি গিয়ে সৌরজগতে হাত দিয়ে ধরেছেন নাকি? সৌরজগৎটাকে আপনি কি সম্পূর্ণ সৌরজগৎটাকে হাতের মুঠোয় একবার ধরে নিচ্ছেন নাকি? না, দুই পাও দুই সৌরজগতের দুই মাথায় দিয়েছেন? সম্ভব না, কারণ জিনিসটা কি আসলে বিমূর্ত জিনিস। আমরা সবাই জানি সৌরজগৎ বলে কিছু একটা আছে, ঠিক আছে, সৌরজগৎ বলে, সোলার সিস্টেম বলে একটা কিছু আছে। কিন্তু আপনি তখন এই বাচ্চাকে বা এই শিশুকে বুঝাবেন কি করে সৌরজগৎটা? আপনি যখন বুঝাবে, তখন আপনি কি করবেন? সৌরজগৎটা বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনার করণীয় কি? এই সোলার সিস্টেমের যে আপনি একটা ম্যাপ, ঠিক আছে, ম্যাপ বা একটা পিকচার আর্ট, একটা আর্ট পেপারে একটা পিকচার, সৌরজগতের একটা পিকচার আপনি অঙ্কন করে দিতে পারেন। তখন তাকে বুঝাতে পারেন যে এইবার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, এই ধরনের গ্রহ উপগ্রহগুলো রয়েছে, অনেকগুলা মধ্যখানে সৌরজগৎ রয়েছে, মধ্যখানে সূর্য রয়েছে। এইভাবে মানে চিত্রের সাহায্যে তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। তখন এই যে বিমূর্ত ধারণা তার কাছে মূর্ত বলে মনে হবে। ও এইরকম কিছু একটা আছে, ওই যে আপনি যে সৌরজগৎ আসলে বিমূর্ত জিনিস, কিন্তু আপনি যখন সেটা পিকচার আর্ট বা আর্ট পেপারে যখন আপনি তখন আর্ট করে যখন দেখিয়ে দিয়েছেন,
তখন সেটা কিন্তু তার কাছে আর বিমূর্ত থাকছে না, সেটা তার কাছে মূর্ত হয়ে গেছে। মূল ধারণার সংগঠনকে মূর্তকরণ, মূল যেটা ধারণা সেটাকে আমরা কী করতে পারি, সংগঠন করতে পারি, জিনিসটা বুঝতে পারি, বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করতে পারি, বিভিন্ন বিষয় রয়েছে সেটার মধ্যে সমন্বয় সাধন হবে, তারপর ভাষার বিকাশ সাধন হবে। এবার দেখুন শিক্ষা সহায়ক উপকরণের কিছুটা শ্রেণীবিন্যাস করা হয়েছে, মানে কয়েকটি ভাগে সেগুলোকে ভাগ করা হয়েছে। কী কী ভাগ? এক নম্বর হচ্ছে দর্শন ভিত্তিক উপকরণ, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে দেখবেন, দর্শন ভিত্তিক। পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড, ফ্যানেল বোর্ড, বুলেটিন বোর্ড, চার্ট, রেখাচিত্র, মডেল, অভিনয়, স্থির প্রেক্ষিত চিত্র, চলমান প্রক্ষিপ্ত চিত্র ইত্যাদি। আবার শ্রবণভিত্তিক উপকরণ যেমন রেডিও, টেপ রেকর্ডার, গ্রামোফোন। শ্রবণ দর্শন ভিত্তিক চলচ্চিত্র, টেলিভিশন। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা শুধুমাত্র দেখি, চলচ্চিত্র এবং টেলিভিশন, ঠিক আছে। আমরা শুধুমাত্র শুনি, রেডিও এবং টেপ রেকর্ডারের মাধ্যমে আমরা কী করি, শুনি, ঠিক আছে। তারপর ক্রীড়তাভিত্তিক উপকরণ, শিক্ষামূলক, ভ্রমণ, অভিনয়, এগুলোও কিন্তু রয়েছে একটা পার্ট। তারপর দেখুন এবার চার্ট, চার্ট সম্বন্ধে আমরা একটু জানি। ভাষা সাহিত্য শিক্ষা এইসব উপকরণের ব্যবহার, যেমন প্রথম হচ্ছে চার্ট। চার্ট মানে কি? তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে গেলে চার্টের ব্যবহার খুব জরুরি। আমরা যদি তথ্যভিত্তিক যদি কিছু পড়াতে চাই, ইনফরমেশন বা ডাটা কালেকশন যদি আমরা তাদের কিছু পড়াতে যাই, তখন কিন্তু আমাদের একটা চার্টের ব্যবহার কিন্তু খুব জরুরি হয়। বিষয়বস্তুর মূল বক্তব্য বা কোনো তুলনামূলক বিশ্লেষণকে শিক্ষার্থীর সামনে মূর্ত করে তোলার জন্য যে দর্শন ধর্মী কৌশল ব্যবহার করা হয় তাকে চার্ট বলে, ঠিক আছে। বিষয়বস্তুর মূল যেটা বক্তব্য বা মূল যেটার তুলনামূলক বিশ্লেষণ, এই জিনিসটা শিক্ষার্থীর সামনে তুলে ধরার জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো এটা হলো একটা চার্ট। চার্টের মাধ্যমে তাকে আমরা বুঝিয়ে দেব। আমদানি রপ্তানি, ফসল উৎপাদন প্রভৃতি দেখাবার জন্য বাৎসরিক চার্ট ব্যবহার করলে ছাত্রদের খুব কাজে লাগে, ঠিক আছে। একটা চার্টের মাধ্যমে তারা কত টাকা আমদানি হলো, কত টাকা রপ্তানি হলো, কোন ফসলটা কত ফললো, কোন ফসলটা কত বিক্রি হলো, কোন ফসলের কত লাভ হলো, কত লোকসান হলো, এগুলো আমরা একটা ইয়ারলি চার্টের মাধ্যমে এটা যদি বানিয়ে রাখি, এটার মাধ্যমে খুব ভালো করে আমরা তাকে কী করতে পারি, বোঝাতে পারি, ঠিক আছে। ইতিহাস পড়াবার সময় মুঘল সম্রাটদের মধ্যে কারা কত বছর রাজত্ব করেছিলেন তাদের ধারণা দেওয়ার জন্য চার্টের প্রয়োজন জরুরি, ঠিক আছে। যখন আমরা ইতিহাস একটা পড়াবো, ইতিহাস পড়ানোর সময় মুঘল সম্রাট যারা ছিলেন তারা কোন রাজা কত বছর রাজত্ব করেছিলেন সেটা যদি আমরা একটা চার্টের আকারে যদি একটা তৈরি করে রেখে দিই, একটা চার্ট, এই ধরনের একটা চার্ট যদি আমরা বানিয়ে চার্টটা যদি দেওয়ালে যদি সেটে দিই, তখন ছাত্ররা এখানে বারবার তাদের চোখ পড়বে, আর যতবার চোখ পড়বে তাদের চোখের মধ্যে জিনিসটা ভাসবে, তখন তারা পড়বে, আর পড়তে পড়তে আলটিমেটলি কোনো এক সময় তার মুখস্থ হয়ে যাবে বা তার মেমোরির মধ্যে সেট হয়ে যাবে যে ইয়েস এই রাজা এত সালে রাজত্ব করেছিলেন, ওই রাজা ওই সালে রাজত্ব করেছিলেন, এটা তারা মাথার মধ্যে ঢুকে যাবে। সুতরাং চার্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাজ এ টিএলএম। আরও নানাভাবে আমরা চার্ট ব্যবহার করতে পারি, যেমন বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, যেমন একটা তালিকামূলক চার্ট। সাধারণত এই ধরনের চার্টে দুই বা ততোধিক বিষয়বস্তুর মধ্যে তুলনামূলক বোঝায়। তালিকামূলক চার্ট যেমন তালিকা, যেমন পেঁয়াজ রসুন, দুইটা সবজি বা দুটা ফল বা দুইয়ের অধিক ফল, এই ধরনের কোনো জিনিস যখন আমরা বুঝি তখন আমরা সেটা তালিকামূলক চার্ট ব্যবহার করতে পারি। শাখামূলক চার্ট রয়েছে, তারপর ধারাবাহিক চার্ট, চিত্রযুক্ত চার্ট, বৃত্তীয় চার্ট, এই ধরনের রয়েছে। আচ্ছা, এবার দেখি মডেল কি। চার্ট তো আমরা বুঝলাম, এবার দেখবো মডেল কি। মডেলও কিন্তু এক ধরনের টিএলএম, ভালো করে বুঝবেন। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিকৃতি কাদা, মোম, প্লাস্টার অফ প্যারিস প্রভৃতি দিয়ে তৈরি করা হলে সেটিকে মডেল বলা হয়। ইয়েস, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিকৃতিকে আমরা যদি কাদা, মোম, প্লাস্টার অফ প্যারিস যদি তৈরি করি তখন সেটাকে আমরা মডেল বলে থাকি। মডেল নানা বিষয়ে পঠন পাঠনকালে ব্যবহার করা হয়। মডেল তৈরির জন্য মাটি, বাঁশ, কাঠ, কাগজের মণ্ড, পিচবোর্ড, মোম প্রভৃতি ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আকৃতি মাটি দিয়ে তৈরি করে বানিয়ে আনো দেখি,
নতুবা একটা লাউ, একটা কলা, একটা কমলা, একটা কাঁচকলা, একটা পেঁপে মাটি দিয়ে তৈরি করে আনো বা মোমবাতি দিয়ে তৈরি করো। আমরা মাটি দিয়ে তৈরি করে আমরা জেনারেলি বলে থাকি, এবং প্রত্যেকটা স্কুলেই কিন্তু শিশুরা এই ধরনের টিএলএমগুলো বানিয়ে আনে। মাটি দিয়ে সবজি, মাটি দিয়ে বিভিন্ন ধরনের ফল, মাটি দিয়ে বিভিন্ন ধরনের প্রতিকৃতি, যেমন রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এই তাদের এই মূর্তির যে প্রতিকৃতিগুলো মাটি দিয়ে সুন্দর করে তারা কিন্তু ছাত্ররা বানিয়ে আনে, ঠিক আছে। বা অনেক সময় স্কুলে সেগুলো বানিয়েও রাখা হয় ছাত্রদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এই যে বস্তুগুলো, এই জিনিসগুলো, এইগুলো এক একটা মডেল, এইগুলো দেখে দেখে আমরা ছাত্রদেরকে আমরা কী করতে পারি, শেখাতে পারি। তো মডেল নানা সময় পঠন পাঠন কাজে ব্যবহার করে, আলটিমেটলি পঠন পাঠন শেখানোর জন্য তো সেগুলো ব্যবহার করা, নাহলে কি রাখার জন্য না দেখার জন্য? আর ওটা কি, আপনি একটা জিনিস বানালেন, আমি ওই জিনিসটা বানালাম এইরকম, আমি ওইরকম বানালাম ওই জিনিসটা, আপনি তখন দেখার পর আপনি জিজ্ঞাসা করবেন স্যার ওই জিনিসটা কি, তারপরে না আমি বলবো যে এটা কি। আমি যখন বলবো ওটা কি, তখন তো আপনি শিখে যাবেন যে ওটা এটা হচ্ছে ওই জিনিস। আলটিমেটলি জিনিসটা সেম জিনিস, ওটাই যে আপনি যখন রাখবেন সামনে, তখনই না শিশুরা প্রশ্ন করবে, আর শিশুরা প্রশ্ন করবে মানে শিশুরা উত্তর পাবে, আর শিশুরা উত্তর পাবে মানে শিশুরা কী করবে, শিখে যাবে। গট পয়েন্ট। বাংলা ব্যাকরণে যুক্ত ব্যঞ্জনের আকৃতি, ভূগোলে বিভিন্ন ধরনের মৃত্তিকা, শিলার প্রকারভেদ প্রভৃতি দেখানো যেতে পারে। মডেলের মাধ্যমে আমরা কী কী দেখাতে পারি, বাংলা ব্যাকরণে যে যুক্ত ব্যঞ্জনের আকৃতিগুলো রয়েছে সেগুলো আমরা মডেল দিয়ে দেখাতে পারি। বা ভূগোলে বিভিন্ন ধরনের মৃত্তিকা, শিলার প্রকার, বিভিন্ন শিলা রয়েছে, শিলা আমরা জানি ভূগোল যখন পড়েছিলাম, বিভিন্ন ধরনের শিলা, ওই শিলার প্রতিকৃতিগুলো আমরা কী করতে পারি, মডেলের সাহায্যে দেখাতে পারি। দৃষ্টিহীনদের জন্য এই মডেল ব্যবহার অত্যন্ত জরুরি। দৃষ্টিহীন যারা চোখে দেখতে পায় না তাদের জন্য এই ধরনের জিনিস খুব জরুরি। তারা হাতে দেখে একটা অনুমান, হাত দিয়ে লাড়ে চেড়ে তারা কী করে একটা অনুমান নিতে পারে, কারণ তারা শুধু স্পষ্ট করে ব্যাপারটা বুঝতে পারে, তারা স্পর্শ করে কিন্তু ব্যাপারটা বুঝতে পারে যে এই জিনিসটা আসলে কী। মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা মডেলের সাহায্যে দেখানো যেতে পারে। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো আমরা কি করতে পারি, আমরা দেখাতে পারি। কিসের মাধ্যমে, এই মডেলের মাধ্যমে। তারপর দেখুন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড অতি গুরুত্বপূর্ণ জিনিস। ব্ল্যাকবোর্ড, এবার দেখুন ব্ল্যাকবোর্ড কি। ব্ল্যাকবোর্ড আমরা সবাই জানি ব্ল্যাকবোর্ড কি, আমরা সবাই স্কুলে পাঠদান করি। বিদ্যালয়ে সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ হচ্ছে ব্ল্যাকবোর্ড। স্কুলে যদি সবচেয়ে বেশি সংখ্যক বা হাইয়েস্ট বা সবচেয়ে প্রয়োজনীয় যদি আপনি টিএলএম বলতে পারেন, সেটা হচ্ছে কি ব্ল্যাকবোর্ড। কারণ ব্ল্যাকবোর্ড আমাদের প্রত্যেকের ক্লাসে, আমরা শিক্ষকরা কোনো না কোনোভাবে ব্ল্যাকবোর্ড প্রত্যেকটা ক্লাসে আমরা ইউজ করি। শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে পাঠদানের সময় এটিকে অধিক ব্যবহার করেন। যদি ম্যাথসের ক্লাস হয়, সায়েন্সের ক্লাস হয়, বা কোনো আর্টের ক্লাস হয়, তাহলে যে ব্ল্যাকবোর্ড যে কতবার লিখবো আর কতবার যে মেটাবো সেটার কোনো হিসাব নিকাশ থাকে না একটি ক্লাসে, তাই না? সুতরাং অধিক সংখ্যকবার ব্যবহার করা, যেহেতু প্রত্যেকটি ক্লাসেই ব্যবহার করা হয় কমই বেশি, কিন্তু পার্টিকুলার এই যে 2-3টে সাবজেক্ট বললাম, এই সাবজেক্টের যদি আমরা ক্লাস নিই তাহলে কতবার যে আমি ব্যবহার করব সেটার কোনো ভালাই থাকবে না। সুতরাং এই ব্ল্যাকবোর্ডটা অধিক সংখ্যকবার ব্যবহার করা হয়। তবে কালো রঙের উপর যে চকচকে ভাব থাকে, দেখার অসুবিধা হয় বলে বর্তমানে অনেক স্থলেই সবুজ রঙের বোর্ড ব্যবহার হচ্ছে, সেটা অন্য প্রসঙ্গ। বোর্ডে পঠন পাঠনকালীন শিক্ষক শিক্ষার্থীর সুবিধার জন্য মূল বক্তব্য, কঠিন শব্দের অর্থ, সমুচ্চারিত শব্দের পার্থক্য, যুক্তব্যঞ্জন লেখার কৌশল এবং নানা রকমের প্রয়োজনীয় ছবি এঁকেও বোঝাতে পারেন। শিক্ষক কী করেন এই ক্ষেত্রে, তিনি শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার জন্য মূল যেটা বক্তব্য রয়েছে, মূল টপিকটা প্রথমে লিখে দিলেন। তারপর কঠিন, এই যে আপনি চ্যাপ্টারটা পড়াচ্ছেন, চ্যাপ্টারের কঠিন শব্দের অর্থগুলা, তারপর সমুচ্চারিত শব্দের পার্থক্যগুলা, তারপর যুক্তব্যঞ্জন লেখার কৌশলগুলা, তারপর নানা ধরনের যে প্রয়োজনীয় ছবি আছে এই ছবিগুলা তিনি ব্ল্যাকবোর্ডের মধ্যে অঙ্কন করে তিনি বুঝিয়ে দিলেন। তবে শ্রেণীকক্ষে বোর্ড ব্যবহারের সময় কয়েকটি দিকে নজর দেওয়া দরকার। তবে শ্রেণীকক্ষে আমরা যখন ব্ল্যাকবোর্ড ইউজ করব, ব্ল্যাকবোর্ডের বাংলা নাম হচ্ছে কৃষ্ণ ফলক, আপনারা জেনে যাবেন। অনেক সময় যেহেতু আপনারা বাংলা পরীক্ষা দিচ্ছেন, তো তাই আপনারা হয়তো অনেক সময় কিন্তু নাও পেতে পারেন ব্ল্যাকবোর্ড ওয়ার্ডটা, আপনারা পেয়ে যাবেন যে কৃষ্ণ ফলক। তখন সেই কৃষ্ণ ফলক কি আপনারা যদি না জানেন তাহলে সেটা হলো না, আপনারা কারেক্ট আনসার দেখেও কিন্তু কারেক্ট আনসার করতে পারবেন না। তো ব্ল্যাকবোর্ড মানেই হচ্ছে ভাই কৃষ্ণ ফলক। আপনি যদি বলা হয় যে ক্লাসে সবচেয়ে বেশি কৃষ্ণ ফলক ব্যবহার করা হয়, যুক্তির সঙ্গে কি আপনি একমত?
আপনি তখন বলবেন ভাই কৃষ্ণফলক কী, তো বুঝলাম না, মাথা খারাপ করে দিল ভাই, কী প্রশ্ন কী শব্দ, এটা নামই শুনিনি, আপনি ছেড়ে আসবেন। তো জেনে রাখবেন কৃষ্ণফলন ইজ নোন এস ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড হচ্ছে ইংলিশ টার্ম, আর ব্ল্যাকবোর্ডের বাংলা শব্দ হচ্ছে কি কৃষ্ণফলক। তো সেই কৃষ্ণফলক বা ব্ল্যাকবোর্ডটা ইউজ করার সময় আমাদের কয়েকটি বিষয়ে নজর দিতে হবে। বোর্ডের লেখা যথেষ্ট পরিষ্কার ও লাইন সোজা থাকা বাঞ্ছনীয়। আমরা শিক্ষকরা যখন বোর্ডে লিখব বা ছাত্ররা যখন লিখবে তাদেরকে এইভাবে শেখাতে হবে যে বোর্ডের লেখাটা যথেষ্ট পরিষ্কার হতে হবে এবং যে লাইনগুলো সোজা থাকাটা বাঞ্ছনীয়। লেখাটা মোটেই জড়ানো হবে না, মানে একটার সঙ্গে আরেকটা যে সেটে যাবে, লেগে যাবে, এই ধরনের কোনো কিছু চলবে না। বোর্ডের লেখায় যেন কোনো বানান ভুল না থাকে তা দেখতে হবে। বোর্ডের লেখায় আপনি যদি বানান যদি ভুল করেন এজ এ টিচার, তাহলে আপনার ক্লাসে যত ছাত্র আছে সবাই তো ভুল লিখবে। তো এই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ধ্যানমগ্ন হতে হবে ভাই। বোর্ডের লেখা অবশ্যই একটু বড় হরফে লেখা দরকার, যাতে সবাই দেখতে পায়। ঠিক আছে ভাই, বোর্ডের লেখাটা অবশ্যই একটু মানে বড় বড় করে লিখবেন, যাতে করে অনেক দূর থেকে ছাত্ররা, একদম লাস্ট বেঞ্চের যে ছাত্ররা রয়েছে তারাও কিন্তু সেই অক্ষরগুলো আপনার দেখে কিন্তু তারা যাতে লিখতে পারে। বোর্ডটি এমন জায়গায় রাখতে হবে যাতে সব ছাত্ররা লেখাটা দেখতে পায়। ব্ল্যাকবোর্ডটা রাখারও কিন্তু জায়গা আছে। ব্ল্যাকবোর্ডটা এই ধরনের এমসিকিউ এসেছিল যে ব্ল্যাকবোর্ডটা কোথায় রাখতে হয়, ক্লাসের উপরে, ক্লাসের নিচে, শিক্ষকের সামনে, ছাত্রদের পিছনে, না যাতে সবাই দেখতে পায়। তো কারেক্ট আনসার এখানে হবে যেখানে সবাই দেখতে পায়, এই ধরনের একটা জায়গায় আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেই ব্ল্যাকবোর্ডটা রাখতে হবে। বোর্ডে আলো যাতে প্রতিফলিত না হয় তা দেখতে হবে। ব্ল্যাকবোর্ডের মধ্যে আলো যাতে রিফ্লেক্ট না করে সেটা দেখতে হবে। সবসময় বোর্ডের পাশে দাঁড়িয়ে লিখতে হবে। বোর্ডের পাশে, একদম বোর্ডের সামনে নয়, কিন্তু বোর্ডের পাশে দাঁড়িয়ে লিখতে হবে। আমরা অনেক সময় বোর্ডের সামনে দাঁড়িয়ে লিখে দিই, সামনে নয়, সামনে দাঁড়িয়ে লিখলে হয় না, সেটা নিয়ম নয়। নিয়মগুলো জানতে হবে আমাদের, সবগুলোই আমরা করি, সব কাজই কিন্তু আমরা করি। ব্ল্যাকবোর্ডে আমরা লিখি, ব্ল্যাকবোর্ড ইউজ করি, কিন্তু আপনি নিয়ম কীভাবে জানেন? ডাস্টার কোন হাতে ধরতে হয় আপনি কি জানেন? ডাস্টার বাম হাতে ধরতে হয়, ডান হাত দিয়ে কখনো মুছতে নেই। মুছারও কিন্তু আমরা ডাস্টার দিয়ে যে মুছে নেব, ডাস্টার দিয়ে আমরা যে কৃষ্ণফলক বা ব্ল্যাকবোর্ডে যে লেখাগুলো মুছবো, এই মুছারও কিন্তু টেকনিক রয়েছে। প্র্যাকটিক্যাল ক্লাস আপনি ডিএলএড করেছেন, বিএড করেছেন, আপনি হয়তো শিখেছেন, নতুন আপনি শিখে নিন। যদি শিখে না থাকেন তো শিখে নিন, না হলে কিন্তু লজ্জা পাবেন। বোর্ডে যে লেখা ছাত্রছাত্রীরা লিখে নিয়েছে তা মুছে ফেলতে হবে। ছাত্রছাত্রীরা বা এজ এ শিক্ষক আপনি যখন ক্লাস শেষ করলেন, আপনার ক্লাস আজকের জন্য এখানেই, আজকের ক্লাসটা শেষ, তার মানে এই বোর্ডে যে সকল লেখা রয়েছে সেটা পরিষ্কার করে দেবেন যাতে ব্ল্যাকবোর্ডটা ক্লিন হয়ে যায়। আপনি ব্ল্যাকবোর্ডে লেখা রয়ে গেল আর আপনি ক্লাস থেকে চলে গেলেন, পরদিন অনেকরা আসলো বা এর পরবর্তী ক্লাসে অন্যজন আসলো, সে আপনার লেখাগুলো দেখলো, সে আপনার লেখাগুলো মুছবে। আরে ভাই, আপনি ক্লাস করেছেন, আপনি সেগুলো মুছে যান না। বোর্ডকে অপরিষ্কার রাখা যাবে না। এই যে একটা কথা বলেছিলাম, বোর্ডকে অপরিষ্কার রাখা যাবে না। আপনার ক্লাস শেষ, তার মানে সঙ্গে সঙ্গে আপনাকে এই ব্ল্যাকবোর্ডটা আপনাকে কী করতে হবে, পরিষ্কার করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিলেন, মুছে দিলেন। পুরোটা ভালো করে মুছে তবেই বোর্ড ব্যবহার করা দরকার। তারপর পুরো বোর্ডটা খুব ভালো করে মুছে নিলেন, তারপর অন্য একজন টিচার যখন আসবেন উনি ওনার মতো ক্লাস করবেন এবং যাওয়ার সময় উনিও সবগুলো মুছে যাবেন। যে বোর্ডে ঠিক দেখা যাচ্ছে না বা লেখা অস্পষ্ট দেখা যাচ্ছে তা বাদ দিতে হবে। যে বোর্ডে ঠিক দেখা যাচ্ছে না বা লেখা অস্পষ্ট, সেই ব্ল্যাকবোর্ডটাই চেঞ্জ করতে হবে। ঠিক আছে ভাই। নেক্সট, ফ্যানেল বোর্ড। ফ্যানেল বোর্ডও কিন্তু টিএলএম এর একটা মাধ্যম। শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ফ্যানেল বোর্ড। শিক্ষা সহায়ক যে উপকরণ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি, ফ্যানেল বোর্ড। একটি কাঠের বোর্ডের উপর শক্ত করে একটি ফ্যানেল জাতীয় কাগজ লাগালেই এই ফ্যানেল বোর্ড তৈরি করা যায়। একটা কাঠের বোর্ডের উপরে শক্ত করে যদি একটা ফ্যানেল জাতীয় কাগজ যদি লাগাই, তখন এটা সঙ্গে সঙ্গে একটা ফ্যানেল বোর্ড তৈরি হয়ে যায়। বোর্ডের উপর ফ্যানেলের বদলে মোটা খদ্দরের কাপড় লাগালেও চলতে পারে। ঠিক আছে। কোনো লেখা বা ছবি ইত্যাদি এই বোর্ডে সহজে আটকানোর জন্য ছোট ছোট কাগজের টুকরার পিছনে সিরিজ কাগজের টুকরো আটকে দেওয়া হয়। তো এটা হচ্ছে মানে ফ্যানেল বোর্ড কি, এটা ডেফিনেশন। তো ফ্যানেল বোর্ড তো আপনারা জানেনই ভাই, ফ্যানেল বোর্ড কি, সে নিয়ে আর কি ডিসকাস করা যাবে। ফ্যানেল বোর্ড তো আপনাদের জানা রয়েছে যে ফ্যানেল বোর্ডটা কি, তাই না? ফ্যানেল বোর্ডে ব্যবহৃত অন্যতম উপকরণগুলি বলা হয় ফ্যানেল গ্রাফ।
ফ্যানেল বোর্ডে যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেগুলোকে আমরা ফ্যানেল গ্রাফ বলতে পারি। তো এই ফ্যানেল বোর্ডটা ইউজ করা গুরুত্ব কী? ক্লাসটা অনেক দীর্ঘ হবে, টিএলএম এর ক্লাস, দেখতে থাকুন। কোনো বিষয় পাঠদানের সময় কোনো ছবি বা চার্ট ব্যবহার করার দরকার হলে সংশ্লিষ্ট ছবি বা চার্ট সেই বোর্ডে আটকে দিলে শিক্ষার্থীদের তাদের সহজে দেখানো বা বোঝানো যায়। এই ফ্যানেল বোর্ড প্রদীপনটি ব্যবহার করলে শিক্ষার্থীদের কাছে স্পষ্ট, চিন্তাকর্ষক হয়ে পাঠ যেন জীবন্ত হয়ে ওঠে। ফ্যানেল বোর্ডের মাধ্যমে যদি আমরা কোনো কিছু তাদেরকে যদি বুঝাই বা জিনিসগুলো যদি তাদেরকে ভালো করে বোঝানো যায়, দেখানো যায়, তাহলে তারা খুব জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারে। তারপর পকেট বোর্ডটা তেমন লাগছে না। তারপর চুম্বক বোর্ডও আমাদের ঠিক লাগছে না। ম্যাগনেটিক বুলেটিন বোর্ড, সেটাও লাগবে না। তারপর মানচিত্র, মানচিত্রের দিকে আমরা যাই। দৃষ্টিগ্রাহ্য প্রদীপনের মধ্যে মানচিত্রের ভূমিকা অসাধারণ। মানচিত্র দিয়ে আমরা অনেক কিছু শেখাতে পারি শিশুদের, ঠিক আছে। মানচিত্র ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইতিহাস ও ভূগোল পঠন পাঠনের ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলা সাহিত্যের পঠন পাঠনের ক্ষেত্রে একে কাজে লাগানো যায় ভাই। আমরা কি বলি, মানচিত্র বললেই আমরা শুধু বলি না ইতিহাস এবং ভূগোল পড়ালে মানচিত্র লাগবে, বাংলাতে তো মানচিত্র লাগবে না, কিন্তু না, এখানে বলেছে বাংলাতেও কিন্তু মানচিত্র লাগবে। কীভাবে লাগবে দেখি? ইতিহাস বা ভূগোল বিষয়ক কোনো প্রবন্ধ পড়াতে গিয়ে এটিকে সুন্দরভাবে প্রয়োগ করা যায়, ঠিক আছে। ইতিহাস প্রসিদ্ধ কোনো স্থান বা নগর, কোনো একটা যুদ্ধের কাহিনী বা কোনো একটা ভৌগোলিক আবিষ্কার বা কোনো একটা ভ্রমণ বিষয়ক কাহিনী পড়ানোর সময় এই মানচিত্রে ব্যবহার করলে ভালো একটা ফল পাওয়া যায়, ঠিক আছে। তোমরা জানো একটা ঘটনা ঘটেছিল চেন্নাই, মাদ্রাজে একটা ঘটনা ঘটেছিল, তোমরা কি জানো? আচ্ছা, মাদ্রাজটা কোথায় দেখো তো, ভারতবর্ষে কোথায় রয়েছে? আচ্ছা, আমি যেখানে বসে আছি, আমরা যে বসে আছি, আমরা কি কত দূরে মাদ্রাজটা রয়েছে দেখোছে মানচিত্রে? আলটিমেটলি একটা থেকে কতগুলো তথ্য আমরা পাচ্ছি মানচিত্র সামনে থাকলে। না হলে মাদ্রাজ তো হাওয়ার মধ্যেই চলে যেত। মাদ্রাজ কোথায়? আচ্ছা, মাদ্রাজ কোথাও হয়তো একটা মাদ্রাজ বলে কিছু একটা আছে, একটা জায়গা। আমাদের এখানে যেরকম একটা জায়গা আছে, মাদ্রাজও সেম টু সেম একটা জায়গা আছে। কিন্তু যদি মানচিত্র যদি আমার সামনে থাকে, মানচিত্র যদি প্রপার ইউজ করি, তাহলে আমার এখান থেকে কতটুকু দূর মাদ্রাজ রয়েছে, আমার কোন দিকে রয়েছে, কোন ডাইরেকশনে রয়েছে, মাদ্রাজে কত পপুলেশন রয়েছে, মাদ্রাজের কী কী রয়েছে, পুরো ডিটেলস আমি এখানে কিছু না কিছু হলেও আমি ছোটো মোটো মানচিত্রতে আমি বুঝে নিতে পারবো। তারপর ভিডিও ক্যাসেট বা সিডি, এটা তো আপনারা বুঝতে পারছেন। ভিডিও ক্যাসেট এবং সিডির মাধ্যমে আমরা কী করতে পারি, শিশুদেরকে আমরা অনেক কিছু শেখাতে পারি, ঠিক আছে। অনেকগুলো জিনিস আমরা ভিডিও করে নিয়ে আসলাম বা সিডি ক্যাসেটের মাধ্যমে যদি আমরা চালিয়ে দিই, তখন এই জিনিসগুলো দেখেই শিশুরা এখান থেকে শিখতে পারে। তো একটা ভালো পাঠ্যপুস্তক হতে গেলে তার একটা বৈশিষ্ট্য থাকা চাই। একটা ভালো পাঠ্যপুস্তক হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য আছে, তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো একটু দেখব। পাঠ্যপুস্তক পাঠ্যক্রম অনুযায়ী রচিত হয়েছে নাকি না তা দেখা দরকার। পাঠ্যপুস্তক যেটা বই যেটা রয়েছে, এটা পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস অনুযায়ী সেটা রচিত আছে কিনা না, সেটা আমার প্রথমে দেখতে হবে। পাঠ্যপুস্তকে উদ্ধৃত কবিতা বা গদ্য প্রবন্ধসমূহ সুনির্বাচিত কিনা না, নির্বাচিত যে করেছে সেটা ঠিকঠাক ভালোভাবে নির্বাচিত হচ্ছে কিনা না, সেটা আমাকে দেখতে হবে। উদ্ধৃত কবিতা, গদ্য, প্রবন্ধ, নাটকাংশ, গল্পের যে মূল অনুরাগ সেগুলো আছে কিনা তা বিশেষভাবে পরীক্ষা করা দরকার। উদ্ধৃত অংশের মূল উৎস উল্লেখ করা আছে কিনা না, সেটা আমাদের দরকার আছে। লেখকের বইপত্র সম্পর্কিত প্রদত্ত তথ্য যথাযথ কিনা, লেখক যে বইটা লিখেছিলেন লেখকের তথ্য ঠিকঠাক দেওয়া আছে কিনা, না তো ফেক বইও হতে পারে। সংকলিত অংশে কোনো পরিবর্তন হচ্ছে কিনা না, সংকলিত বই মানে পরিমার্জিত বই, যেমন ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন। তো সেকেন্ড এডিশন যদি বা সেকেন্ড সংকলন যদি হয়, তবে এই ক্ষেত্রে প্রথম থেকে কোনো কিছুটা পরিবর্তন হচ্ছে কিনা না, সেটা দেখতে হবে। সংকলিত অংশটি লেখকের গ্রন্থের কোন সংস্করণ থেকে উদ্ধৃত করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। ছেদ জ্যোতিচিহ্ন মূল অংশের সঙ্গে সামঞ্জস্য রচিত হয়েছে কিনা সেটাও দেখতে হবে। তো এই ধরনের বেশ কয়েকটি পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে কী করতে হবে, খুব ভালো করে দেখতে হবে। অনেকগুলো পয়েন্ট আছে। তারপর হচ্ছে বহুধা মাধ্যম। তো বহুধা মাধ্যম আমরা জানি সবাই কী কী, ঠিক আছে, আমাদের জানা আছে। মাল্টিমিডিয়া মানে বহুধা মাধ্যম। মাল্টিমিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা ছাত্রদেরকে মাল্টিমিডিয়াকে কিন্তু টিএলএম হিসাবে আমরা কী করতে পারি, শিক্ষাদান করতে পারি। তো মাল্টিমিডিয়ার কিন্তু বিভিন্ন সুবিধা রয়েছে আর অসুবিধা রয়েছে। এবার কথা হচ্ছে স্যার অসুবিধা কী?
দেখি তো সুবিধাটা কি দেখে নিন। শিক্ষার্থীর বহুধা মাধ্যম ব্যবহার করতে করতে নানা বিষয়ের সন্ধান পায়। শিক্ষার্থীরা মানে মাল্টিমিডিয়া বা ইন্টারনেট গুগল সার্চ করতে করতে মোবাইল চালাতে তারা অনেক কিছুর সন্ধান পায়। জানা অজানা নানা তথ্য তাদের সামনে চলে আসে, না আমাদের সামনে চলে আসে, তাই তো? ধরে নিন আমরাও শিক্ষার্থী, এ থেকে তারা তাদের জানার পরিধিকে বাড়িয়ে নিতে পারে। অজানা অনেক কিছু আমরা জানতে পারি সেই বহুধা মাধ্যম মাল্টিমিডিয়ার মাধ্যমে। আবার মাল্টিমিডিয়া প্রোগ্রাম শিক্ষার্থীর শিক্ষণীয় বিষয়ের মধ্যে একটা সমন্বয় আনতে চেষ্টা করে। এই সমন্বয় তাদের জ্ঞান দক্ষতাকে নানা সমস্যা সমাধানের কাজে লাগাতে পারে। ঠিক আছে, এই মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা জ্ঞান দক্ষতা সব ধরনের সমস্যাকে আমরা কী করতে পারি, সমাধান করতে পারি। তো মাল্টিমিডিয়ার অসুবিধা রয়েছে। কী অসুবিধা? এই বহুধা মাধ্যম ব্যবহার পদ্ধতি যথেষ্ট ব্যয় সাপেক্ষ। মাল্টিমিডিয়া যেটা প্রসেস, এটা হচ্ছে খুব ব্যয় সাপেক্ষ, খুব খরচ। আপনারা বুঝতে পারছেন, একটা মোবাইল, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার যদি আমরা কিনি তাহলে তার খরচ কতটুকু যেতে পারে। সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া এই উপকরণ সংগ্রহ করা বা সেগুলিকে কাজে লাগানো সম্ভব নয়। সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমরা নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই ধরনের ডিজিটাল বোর্ড, ডিজিটাল প্যানেল আমরা লাগাতে পারবো না, সম্ভব নয়। তবে কিছু ক্ষেত্রে হচ্ছে, সরকার প্রদত্ত দিচ্ছে, সেগুলো হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। শুধু কম্পিউটার কেনা নয়, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও দরকার আছে। শুধু একটা কম্পিউটার কিনে নিলাম, ডিজিটাল বোর্ড কিনে নিলাম, হয়ে গেল, তা নয়। কিন্তু এই যে মাল্টিমিডিয়া চালানোর, তার একটা উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের দরকার আছে। ভিডিও ডিস্ক প্লেয়ার, অডিও ডিস্ক প্লেয়ার প্রভৃতি সংগ্রহ করে কাজ করা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয় না। ভিডিও কালেকশন করা, অডিও কালেকশন করা, তারপর তা দিয়ে শিক্ষা প্রদান করা, সেটা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সেটা কী হয় না, সম্ভব হয় না। এছাড়া এসব কাজে বিভিন্ন ধরনের সফটওয়্যার লাগে, সেগুলি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে তার কি অসুবিধা মাল্টিমিডিয়ার। ঠিক আছে, সিডি এবং সিডি যেটা রোম আছে, সিডি রোমের ব্যাপারও আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা কয়েকটা এমসিকিউ এই রিলেটেড টিএলএম সম্বন্ধে মোটামুটি একটা বুঝলাম। এতটুকু যদি আপনারা ভালো করে বুঝে নিতে পারেছেন তাহলে এখানেই হয়ে গেল, বিশেষ কিছু লাগবে না। ঠিক আছে, তো বেশ কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা দেখব আপনাদের সঙ্গে নিয়ে। তো বলুন তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে? শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হলো, কারেক্ট আনসার কি? শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হলো বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করা, বিষয়বস্তু তুলে ধরা, বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহী করা, শিক্ষকের দক্ষতা প্রকাশ পায়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার শিক্ষামূলক প্রদীপন বা টিএলএম এর গুরুত্ব হচ্ছে যে বিমূর্ত ধারণা রয়েছে সেগুলোকে আমরা কী করব, মূর্তভাবে কী করতে পারি, আমরা উপস্থাপিত করতে পারি। শিক্ষামূলক উপকরণগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, না কোনো ভাগ হয়নি? সেটা 5 ভাগে ভাগ করা যায়, আমরা আগে দেখেছিলাম। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ কোনটা? অভিনয়, নৃত্যকর্ম, রেডিওর মাধ্যমে পাঠদান, না টেপ রেকর্ডার? সক্রিয়তা। অ্যাক্টিভলি পার্টিসিপেট হবে এই ধরনের একটা টিএলএম বলুন তো? এটা হচ্ছে অভিনয়। অভিনয় কিন্তু একটা টিএলএম এর একটা অংশ, আমরা দেখেছিলাম না? তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে গেলে প্রয়োজন, কিসের প্রয়োজন? ভাই আপনারা যদি আমার ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই কারেক্ট আনসার কমেন্ট করুন। কীভাবে কারেক্ট আনসার? আমি অলরেডি ক্লাসে বলে দিয়েছি, তথ্যভিত্তিক কোনো কিছু পড়াতে গেলে আমাদের কিসের প্রয়োজন আছে আমি বলে দিয়েছি ভাই। মডেল, ব্ল্যাকবোর্ড, চার্ট, না মানচিত্র? যে তথ্যভিত্তিক যদি কোনো কিছু আমরা পড়াতে চাই তো আমাদের কিসের প্রয়োজন হয়? আমাদের চার্টের প্রয়োজন হয়। চার্টের মাধ্যমে আমরা যে কোনো তথ্য আমরা কী করতে পারি, পড়াতে পারি। নেক্সট, এগুলোর মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য উপকরণের মধ্যে পড়ছে? দৃশ্য শ্রাব্য মানে কি? আমরা দেখতেও পাবো এবং শুনতেও পাবো। আর দৃশ্য মানে কি? শুধু দেখতে পাবো, শুনতে পাবো না। আর শ্রাব্য মানে শুনতে পাবো কিন্তু দেখতে পাবো না। তো দৃশ্য শ্রাব্য মানে শোনাও যায়, দেখাও যায়। রেডিও, গ্রামোফোন, স্লাইড, না টেলিভিশন? তো দৃশ্য শ্রাব্য, এটা কারেক্ট আনসার হবে টেলিভিশন। ঠিক আছে, আমরা টেলিভিশনে আমরা দেখতেও পাই এবং টেলিভিশন কি বলছে সেটা আমরা শুনতে পাই। এটা হচ্ছে কি দৃশ্য শ্রাব্য উপকরণের একটা উদাহরণ। কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে?
কোন উপকরণ শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে? শ্রাব্য উপকরণ, দৃশ্য শ্রাব্য উপকরণ, দৃশ্যযোগ্য উপকরণ না পাঠযোগ্য উপকরণ? কোয়েশ্চন নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সার হবে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, পাঠযোগ্য উপকরণ। পাঠের যোগ্য উপকরণের মাধ্যমে শিশুরা আমার যে পাঠ পড়াচ্ছি এই পাঠের রিলেটেড টিএলএম আমার প্রয়োজন, তাই না? আমি পাঠ পড়াচ্ছি মাসের আর টিএলএম আপনাকে দিলাম ফুটবল এনে, হলো নাকি? আমি পাঠ পড়াচ্ছি আপনাকে মাসের পাঠ পড়াচ্ছি আর আমি আপনাকে মার্বেল এনে দিয়েছি, পাথরের গুটি এনে দিয়ে দিয়েছি, সেটা কি সম্ভব? মাছ আপনাকে এনে দিতে হবে, বা যদি পাথর দিয়ে বুঝাই তো সেই ধরনের বোঝাতে হবে, পাথর দিয়ে মাছ রিলেটেড কিছু বোঝাতে হবে। সুতরাং পাঠযোগ্য উপকরণ ব্যবহার করতে হবে, তখনই না আমি পাঠটা আপনাকে বুঝাতে পারবো, নাহলে আমি কী করে বোঝাবো? নেক্সট, পাঠ্যপুস্তক কিসের উপর ভিত্তি করে রচিত হয়? বড়িয়া কোয়েশন, বড়িয়া কোয়েশন, শানদার কোয়েশন, তাড়াতাড়ি কমেন্ট করুন। নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে, নির্দিষ্ট বয়সের ভিত্তিতে, নির্দিষ্ট শিক্ষার্থীদের ভিত্তিতে না নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে? পাঠ্যপুস্তক রচিত হয় কিসের ভিত্তিতে? পয়েন্ট 1-এ ছিল ভালো আদর্শ পাঠ্য বইয়ের বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথমে কী ছিল? কারিকুলার বেসড অ্যাক্টিভিটি, সিলেবাস অনুযায়ী। পাঠ্যপুস্তকটা তার নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে অর্থাৎ তার সিলেবাসের ভিত্তিতে তৈরি হয়েছে কিনা সেটা আমাদেরকে প্রথমে ভালো করে দেখতে হবে। পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কী হবে? আমরা যে পাঠ্যপুস্তক নির্বাচন করব সেই পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কী হবে? কোয়েশ্চন নাম্বার 8, পুস্তকের বহিরঙ্গ অভিনব, পরিষ্কার ছাপা ও মুদ্রণ। সব পাঠ্যপুস্তকে পরিষ্কার এবং ছাপা মুদ্রণ হয় এমন কোনো ব্যাপার নেই। পরিষ্কার এবং মুদ্রণ হলো যে আমার যে পরিষ্কার যে ভালো হলো সেরকম কোনো কথা নেই। পুস্তকের বহিরঙ্গ, আমরা সে যে বই আমরা কিনলাম, বইয়ের যে বাইরের পাতাটা অনেক সুন্দর দেখলাম, ভিতরের পাতাটা জংকার ধরা, সেটা আমাদের কোনো কাজে আসলো না। পুস্তকের দাম অনুযায়ী পুস্তক নির্ধারণ করা হয় না, পুস্তক নির্ধারিত হয় পুস্তকের মান অনুযায়ী। পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভূমিকা কার থাকবে? পাঠ্যপুস্তক যে নির্বাচন করবে এই ভূমিকাটা কার থাকবে? স্কুল শিক্ষিকা বা প্রধান শিক্ষক, পরিচালন পক্ষ, ভাষা ও সাহিত্যের শিক্ষকবৃন্দ না সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না অন্য কোনো সংস্থা? এটা হবে কি ভাষা ও সাহিত্যের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক। মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা কি? লাস্ট কোয়েশ্চন, এবং এই কোয়েশ্চনের কারেক্ট আনসার কী হবে এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন। একাধিক মাধ্যমের পরিবর্তে একটি মাধ্যম ব্যবহার করা, বহু মাধ্যমকে একসঙ্গে কাজে লাগানো, একটি মাধ্যম একাধিক মাধ্যমের কাজ করে, বহুধা মাধ্যম বহুভাবে কাজ করে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা খুব তাড়াতাড়ি এক্ষুনি কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে কারেক্ট আনসার জানিয়ে দিন। কোয়েশ্চন নাম্বার 10 এর কারেক্ট আনসার কী হয়, এবং পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি। সুতরাং আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে অবশ্যই একটি করে শেয়ার করুন, সেটাই আপনাদের রিকোয়েস্ট। ধন্যবাদ।